জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রজ্ঞাপন জারি। নির্বাচিত সংসদেই অমীমাংসিত বিষয়গুলো সমাধানে আশাবাদী মির্জা ফখরুল। একই দিনে গণভোট ও নির্বাচনে পূরণ হয়নি জন আকাঙ্ক্ষা, বলেছেন গোলাম পরওয়ার। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রায় সোমবার। গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, দেশের বিভিন্ন স্থানে লকডাউন বিরোধী বিক্ষোভ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু, সুষ্ঠু নির্বাচনের জন্য দলগুলোর সহযোগিতা কামনা সিইসি। কালো টাকা ও পেশি শক্তি ঠেকানোর আহ্বান বিভিন্ন দলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আদেশ অনুযায়ী সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট। তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, মৌলিক অধিকার সম্প্রসারণ ও বিচার বিভাগের স্বাধীনতা সহ জুলাই সনদে ঐক্যমত্য হওয়া সহ ৩০টি বিষয় বাস্তবায়নে বাধ্য থাকবে নির্বাচনে বিজয়ী দল। এমন 4টি প্রশ্নে হ্যাঁ না গণভোট। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তা আরও পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত রকুনুজ্জামানের রিপোর্টে। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের অনুমোদন দেয়া হয়। পরে দুপুরে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা সনদ বাস্তবায়নে নেয়া সরকারের কর্মপদ্ধতি বিস্তারিত তুলে ধরেন। জানান, আদেশ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। এই গণভোট হবে জুলাই সনদে ঐক্যমত্যে পৌঁছানো 30টি বিষয়ের 4টি প্রশ্নে। জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ প্রস্তাবগুলোর প্রতি জনগণের মতামত চেয়ে গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা হ্যাঁ অথবা না ভোটে সংবিধান সংস্কার নিয়ে তাদের সিদ্ধান্ত জানাবেন। নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। গ, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি। বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। হ্যাঁ ভোট জয়ী হলে সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই পরিষদ জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কর্মদিবসের মধ্যে সংসদে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠিত হবে। সংবিধান সংস্কারে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠের সমর্থনও লাগবে। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের এই কর্মপদ্ধতির সাথে রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থে উদার হওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে 2024-এর জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী যে ঐক্য গড়ে তুলেছিল, আমরা জীবিতরা যেন অল্প স্বল্প ভিন্নমত ও লঘু বিবাদে জড়িয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ না করি। দলীয় স্বার্থ অতিক্রম করে সম্মিলিত আকাঙ্ক্ষা ও জাতীয় চাওয়াকে ঊর্ধ্বে তুলে ধরি। তাই আমি আশা করি আমাদের এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে।
এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। পরপরই জারি হয় প্রজ্ঞাপন। আমাদের আশা মহান আল্লাহ পূরণ করুন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে ভিন্ন মত থাকতে পারে, তবে নির্বাচিত সংসদেই অমীমাংসিত বিষয়ে সমাধান হবে বলে আশাবাদী তিনি। বলেন, নির্বাচনের পর ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি মিলে জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার বিষয়ে এফএসডি আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতারা জানান, যে কোনো বিষয়ে ঐক্যমত চাপিয়ে দেয়া যুক্তিসঙ্গত নয়। দুর্নীতি বন্ধ করে রাজনৈতিক দুর্বৃত্তায়ন রুখে দেওয়ার কথাও বলেন তারা। এই দুর্নীতি বন্ধ করে দেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন অনেকাংশে কমে যাবে। ব্যবসায়ীরা কেন রাজনীতি করতে আসে? দেখে যে ব্যবসার চেয়ে বেশি লাভ হবে এখানে। এই প্রবণতা বন্ধ করতে হবে আমাদের। বাস্তবতা নিরিখে কথা বলতে হবে এবং সুশীল সমাজের যারা আছেন তারাও বাস্তব পরামর্শ দিবেন। 270 দিনে পার্লামেন্ট কিছু করতে পারলো না, অটোমেটিক্যালি সংবিধান সংশোধিত হয়ে যাবে। এত অনাস্থা রাখবেন না জনপ্রতিনিধিদের উপরে। যারা জনগণের ভোট নিয়ে আসে, জনগণের সমর্থন নিয়ে আসে, একটু কমন সেন্স তাদের আছে। ঐক্যমত কারোর উপরে চাপিয়ে দেওয়াটা এটা আমি কোনোভাবেই যুক্তিসঙ্গত মনে করি না। আবার অন্যদিকে যাদের ঐক্যমত নেই তারাও যে একেবারে বিদ্রোহী হয়ে যাবেন, এটাও কোনো আমি যুক্তিসঙ্গত কথা মনে করি না। সব কিছুতে সবাই একমত হয়ে যাবে, আমি সেই ধরনের কনসেপ্টে বিশ্বাস করি না। মানুষের কথা বলার স্বাধীনতা থাকতে হবে, অ্যান্ড উই মাস্ট এগ্রি টু ডিসএগ্রি। এটাই হচ্ছে গণতন্ত্রের মূল কথা। বিএনপি মহাসচিব আবারও জানান, পিআর সাধারণ জনগণের কাছে বোধগম্য নয়। নির্বাচনের পরে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কথাও জানান তিনি। পিআর অবশ্যই জনগণের কাছে এখন পর্যন্ত বোধগম্য নয়, এটা আমি আজকে আবার পরিষ্কার করে বললাম। এটাকে বোধগম্য করার চেষ্টা করতে হবে, তাদেরকে বোঝাতে হবে। আরেকটা কথা যেটা এখানে এসছে, আমরা কিন্তু খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নির্বাচনের পরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বা শক্তিগুলো একসাথে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবার আমরা একটা প্রস্তাব দিয়েছি। এবং সেখান থেকে প্রমাণিত হয় যে আমরা আসলেই এই জাতিকে সত্যিকার অর্থে মূল জায়গাগুলোতে ঐক্যবদ্ধ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। রাজনৈতিক দলগুলোর মাঝে কোনো ধরনের অনৈক্য তৈরি হওয়া, নির্বাচন বাধাগ্রস্ত হওয়া কারোর জন্যই মঙ্গল হবে না বলেও জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজনৈতিক দলগুলোর দায়িত্বহীনতার পরিচয় দেশকে ক্রমান্বয়ে সংকটের দিকে নিচ্ছে বলে অভিযোগ করেছেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা। রাজধানীতে এক সেমিনারে অংশ নিয়ে তারা বলেন, নির্বাচন বিতর্কিত হলে দেশ সংকটে পড়বে। এর দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই। আপনারা যারা নির্বাচনের কথা বলছেন, আপনারা একটা গৃহযুদ্ধ লাগাবার চেষ্টা করছেন, কারণ বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। যদি না আপনারা হয় আপনাদেরকে আইন মানতে হবে, যদি আপনারা মনে করেন ঠিক আছে উপদেষ্টা সরকার শেখ হাসিনা সংবিধান এনেছে, তাহলে 2029 সালের নির্বাচন আপনাকে মেনে নিতে হবে। আর যদি আপনারা এটা না মানেন, তাহলে আপনারা যদি শুনুন, একটা খুব সহজ একটা কথা আছে, যারা আইন বিশেষজ্ঞ তারা বলছে, যদি আমরা আইন না মানি তাহলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। ফলে সমাজে বিশৃঙ্খলা তৈরি করবার, আগামী দিনে সংঘাত তৈরি করবার, আগামী দিনে বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দেবার দাবি হচ্ছে নির্বাচন। রাজনৈতিক দলগুলি অত্যন্ত, মাফ করবেন আমাকে বলার জন্য, অত্যন্ত দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে এবং দেশকে ক্রমান্বয়ে আরো সংকটের দিকে অগ্রসর করে নিয়ে যাচ্ছে। তুচ্ছ কারণে আপনার গণভোট কবে হবে না হবে, এটা একটা কি এমন বিরাট ইস্যু, এটাকে আলোচনা করে ঠিক করা যায় না? যে বিতর্কগুলো তৈরি হচ্ছিল নির্বাচন নিয়ে, সেই বিতর্কের মধ্যে আজকে প্রফেসর ইউনূসের বক্তৃতা অত্যন্ত রাষ্ট্রনায়কিত হয়েছে এবং তিনি যে আজকে 4 দফার কথা বলেছেন, এটা মেনে দিয়ে আমাদের সকল রাজনৈতিক দলের উচিত এখন ইলেকশনের দিকে আগানো এবং আর কোনো জটিলতা তৈরি না করা। ঐক্য কার জন্য? এটা আপনার আমার স্বার্থের বিষয় না, এটা দলগুলোর স্বার্থের বিষয় না, এখানে জনগণের স্বার্থের বিষয়। বাংলাদেশকে যদি আপনি পরিবর্তন করতে চান, দলীয় স্বার্থ পুরোটা বাদ দিতে হবে। এটা এনসিপি কে যেমন দিতে হবে, এটা বিএনপি কেও দিতে হবে, জামাতকেও দিতে হবে। কিন্তু এই দ্বিদলীয়
স্বার্থের টানাটানির মধ্যে বাংলাদেশকে আর পড়তে দিতে পারি না আমরা। জুলাই সনদের যে অবস্থা করা হয়েছে, এই মানে রাষ্ট্রপতি সাইন করার ব্যাপারটা, এইটা কিন্তু বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী অচলাবস্থায় এনে দিবে। আমাদের আসলে নির্বাচন দরকার। আমরা যখন বলি যে একটা আন্দোলন দিয়ে ম্যান্ডেট দিয়ে দিয়েছি, জনগণ 18 কোটি ভোট দিয়ে দিয়েছে, এখন ওই সরকার, যেই সরকার আসলে জনগণের সাথে কোনো ভিত্তি নাই, সেই সরকার যা ইচ্ছা করবে সেটা ম্যান্ডেট। না ভাই, ম্যান্ডেট একমাত্র জনগণ দিতে পারে। নেপালের দিকে তাকান, তারা গণঅভ্যুত্থানের পর নির্বাচনের দিকে গেছে, তাদের শান্তির দিকে তাকান, আমাদের অবস্থার দিকে তাকান। রাজনৈতিক দলগুলোর সেই দায়িত্বশীল আচরণ, তাদের নেতা কর্মীদের প্রতি সেই ইনস্ট্রাকশন আমরা কিন্তু লক্ষ্য করছি না। সুতরাং নির্বাচন ভণ্ডুল হলে, নির্বাচন বিতর্কিত হলে, পরবর্তীতে যদি দেশ আবার একটা সংকটে পড়ে, সেই দায়িত্ব রাজনৈতিক দলকে নিতে হবে। আমাদের যার যার ইচ্ছা আমরা চাপিয়ে দিতে চেষ্টা করব, কিন্তু আমাদের সেই বাস্তব রাজনৈতিক স্বার্থ সৃষ্টি হয়। ইচ্ছা খুব ভালো, রাজনৈতিক প্রচারও ভালো, কিন্তু এটাকে নিয়ে শেষ পর্যন্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা সংঘাত তৈরি করবে এবং ফ্যাসিস্ট এবং তার দেশি বিদেশি প্রভুদেরকে এইখানে সুবিধা করে দেবে। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের সিদ্ধান্তে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। 16 নভেম্বরের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামাতের সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন। একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। যে সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা আমরা করেছিলাম, সে সংকটটাই কিন্তু রয়ে গেল। জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর হওয়ার প্রশ্নে আমাদের যে ঐক্যমত এবং আমাদের যে প্রচেষ্টা, সেখানে একটা সংকট আমাদের রয়ে গেল। 16 তারিখে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হবে। সেই বৈঠক থেকেই ওই কর্মসূচির এবং এই ভাষণ সংক্রান্ত বিষয়ে 8 দলের কি প্রতিক্রিয়া সম্মিলিতভাবে আমরা আশা করছি আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সেদিনই সব বক্তব্য রাখবেন। এর আগে যে ঘোষণাগুলো দেওয়া হয়েছে সেটা বহাল আছে। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলার রায় দেওয়া হবে 17 নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 রায়ের তারিখ ঠিক করেছে। 5 মাসের আইনি প্রক্রিয়া শেষে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি ও ন্যায় বিচার প্রত্যাশা করছে প্রসিকিউশন। আসামি পক্ষের আইনজীবীর প্রত্যাশা, খালাস দেয়া হবে শেখ হাসিনাকে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণা কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্ট এলাকায় ছিল কঠোর নিরাপত্তা। সকাল 9টা 5 মিনিটে প্রিজন ভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। দুপুর 12টায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। প্রসিকিউশনের আবেদনে সোমবার রায়ের দিন ঠিক করে আদেশ দেয় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিশৃঙ্খলা করে ন্যায় বিচার বাধাগ্রস্ত করা যাবে না। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি, আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন। সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন, কোনো কার্যক্রম করেন, ডেফিনেটলি সেটা আদালতের প্রতি, আদালতের প্রসেস, আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে এবং যারা উস্কানি দেবেন, যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন, সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী খালাস প্রত্যাশা করে জানান, মামলার প্রক্রিয়ায় তাকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে। বিচার প্রক্রিয়া আমার দেখা মতে কোনো অস্বচ্ছতা আমি দেখি নাই। রাষ্ট্রপক্ষ থেকে যে সমস্ত কাগজপত্র, ডকুমেন্ট, দলিলাদি আমি পেয়েছি, তার আলোকে আমাকে আপনার মামলা করতে হয়েছে। সেইখান থেকে রাষ্ট্রপক্ষ থেকে আমাকে কোনো রকমের ইন্টারাপ্ট করে নাই এবং তার যথেষ্ট কাগজপত্র যা যা দরকার, যা যা ওনাদের কাছে ছিল, নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী যে সমস্ত ডকুমেন্টস আমার পাওয়া উচিত, সে সবগুলি ওনারা আমাকে দিয়েছেন। আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না।
এদিকে ন্যায় বিচারের প্রত্যাশা শহীদদের স্বজনদেরও। আমার মিরাজের বিচারে যাত্রাবাড়ির একটা পুলিশ যাতে কোনোভাবে ছাড়া না পায়, তাদেরকেও ফাঁসির কাজ করায় দাঁড় করাতে হবে। কারণ ওরাই তো আঁঠু গেড়ে প্রতিযোগিতা করছিল যে কার আগে কাকে মারব। একটা বাবার কান্দে ছেলের লাশ, যেই বাবাই জানে আমার ছেলে কত স্বপ্ন ছিল। উনি ফিনিশার ছিল, 29 বয়স ছিল তার। এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার উস্কানি দেয়া, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ, আবু সাইদকে হত্যা, চানখারপুলের হত্যাকাণ্ড এবং আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানো সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ের 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার রায়কে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলার কোনো শঙ্কা নেই। লকডাউনের কর্মসূচি ঘিরে ছোটখাটো কিছু ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সবার সহযোগিতা পেলে শেখ হাসিনাকে দেশে ফেরানো সহজ হবে। শেখ হাসিনার গণহত্যার রায় নিয়ে ফিরিয়ে আনার বিষয় গণহত্যার রায় নিয়ে ঘটনা ঘটছে কোনো শঙ্কা নাই। 18 তারিখ স্যার 18 তারিখ কোনো কিছু ঘটবে কিনা স্যার ফিরিয়ে আনার বিষয় স্যার আপনাদের সবাই সহযোগিতা থাকলে অবশ্যই সহজ হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। কোথাও নাশকতার খবর পাওয়া যায়নি, তবে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কিছু পরিত্যক্ত ব্যানার ও ময়লা আবর্জনায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুরও চালানো হয় সেখানে। জাহাঙ্গীর আলমের ক্যামেরায় জিয়া খানের রিপোর্ট। লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী জুড়ে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর বিভিন্ন পয়েন্টে চলেছে নজরদারি। সড়কের বিভিন্ন জায়গায় বসানো হয় তল্লাশি চৌকি। সন্দেহভাজনদের গতিবিধিতে গোয়েন্দা নজরদারি। কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পুলিশের চেকপোস্ট বৃদ্ধি করেছি। এছাড়া আমাদের টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ফলে নিরাপত্তা বেড়াজালে থাকতে হয় নগরবাসীকে। তল্লাশি করলে দেখা গেছে আমার কাছে না আরেকজনের কাছে কিছু থাকতেও পারে। ককটেল যে মারতেছে ও তো মেরে চলে যেতেছে, কিন্তু আরো যে 10 পরিবার শেষ হয়ে যেতেছে। গাড়ি কম দেখে আমি যে বাইকে করে আসলাম, বাসে আসলে অনেকটা রিস্ক থাকে অনেক সময় দেখি। হ্যাঁ, একটু ভোগান্তি তো হচ্ছেই। এই অনেকে দেখি কি মারে, আগুন মারে, পেট্রোল মারে, এই জন্য অনেক রিস্ক থাকে এই বিষয়টা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে মাঠে দেখা গেছে জামাতের সরব অবস্থান। গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পরিত্যক্ত ব্যানার ও ময়লা আবর্জনায় আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। চলে ভাঙচুরও। কোনো জায়গায় আমাদের সামনে থেকে অগ্নিসংযোগ বা এরকম মারাত্মক ধরনের কোনো ভয়ভীতিকর পরিবেশ সৃষ্টি না করতে পারে। এটা সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য আমরা সাধারণ বাংলাদেশের জনগণ মাঠে নেমে আসি। এখানে কোনো দল ন, কোনো মত ন। আজকে আওয়ামী লীগকে আমরা গণদোলাই দিব, এটাই আমাদের একটি প্রতিজ্ঞা। কয়েকটি ককটেল বিস্ফোরণ ছাড়া বড় কোনো নাশকতার খবর ছিল না নগর জুড়ে। লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে জনমনে বিরাজ করছিল উদ্বেগ, উৎকণ্ঠা। সে লক্ষ্যে বৃহস্পতিবার ভোর থেকে রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে ঘটেনি বড় কোনো নাশকতার ঘটনা। তবে গণপরিবহন কম থাকায় কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া লকডাউন ঠেকাতে বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি পালন চলছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লকডাউন কর্মসূচিকে ঘিরে সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে বাড়তে থাকে যানবাহনের চাপ। তবে ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় থেমে থাকা একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চট্টগ্রাম মহানগর জুড়ে মোটরসাইকেল যোগে শোডাউন করেছে ইসলামী ছাত্র শিবির। এছাড়া প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দল মোতায়েন রয়েছে। বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। খুলনায় নগরীর প্রবেশদ্বার 0 পয়েন্ট, মোস্তর মোড় ও আরংঘাটা বাইপাস সড়ক পর্যন্ত বিএনপি মোটরসাইকেল মহড়া দিয়েছে। আর শিববাড়ি মোড় ও দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী।
ফরিদপুরে ভোর ৬টার দিকে ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সুয়াদি পাম্পের পাশে লকডাউনের সমর্থনে সাবেক ছাত্রলীগ নেতা দেবাশিস নয়নের নেতৃত্বে ফরিদপুর খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। মহাসড়কে গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে দূরপাল্লার পরিবহন সহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৪ ঘন্টা পর সকাল 11:15টার দিকে পুলিশ সেখানে পৌঁছে প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়ার অনুরোধ জানানোর পর আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা পিছু হটে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। রংপুরে বিক্ষোভ মিছিল করেছে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। কলেজ গেট থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের করে লালবাগ ও খামার এলাকা ঘুরে আসে। বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর জামায়াত। নগরীতে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। সিলেট মহানগরীতে সকালে যান চলাচল স্বাভাবিক দিনের তুলনায় কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল বাড়তে থাকে। এদিকে মহানগর জামায়াতের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি বলেন, তফসিল ঘোষণার পর কোথাও অনিয়ম দেখা গেলে নির্বাচন কমিশন সর্বোচ্চ ব্যবস্থা নেবে। বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে তিনি এমন মন্তব্য করেন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, কালো টাকা ও পেশি শক্তির প্রভাব ঠেকানো এবং প্রার্থীর অংশগ্রহণের জামানত কমানোর সুপারিশ করে কয়েকটি দল। বিস্তারিত আসমা আক্তার নূপুরের রিপোর্টে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সংশোধনী রাজনৈতিক দলের নির্বাচনী বিধিমালা চূড়ান্ত করার পর বৃহস্পতিবার 2 দফায় 12টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন। সংলাপের শুরুতে নির্বাচন কমিশন সচিব দলগুলোকে তফসিল আগে পরে নির্বাচনী বিধি, দলগুলোর মধ্যে সম্প্রীতি ও অপপ্রচার রোধে করণীয় নিয়ে পরামর্শ চান। এ সময় নতুন দলগুলোর প্রতিনিধিরা নির্বাচনে সমান অংশগ্রহণের সুযোগ তৈরিতে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। সংলাপে অংশগ্রহণকারী দলের কেউ কেউ জামানত প্রচারণা নিয়ে নিজেদের চাওয়া তুলে ধরেন। পোস্টারটা কোনোভাবেই এটাকে বাদ দেওয়া যাবে না, কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, কারণ তাতে ক্ষতিগ্রস্ত হবে নতুন যে নিবন্ধিত দল বা এর আগে যারা নতুনভাবে যারা নিবন্ধন পেয়েছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আমরা আগে অনেক সমালোচনা করেছি, সেই সমালোচনাগুলোকে মাথায় রেখে ভবিষ্যতের সম্ভাবনাটা দেখতে চাই। নির্বাচন কমিশনাররা বলেন, নির্বাচন ভালোভাবে না হলে দেশের অবস্থা ভালো থাকবে না। এই কমিশনের ভালো নির্বাচন না করার সুযোগ নেই। প্রয়োজনে ভোট কেন্দ্র ও আসন বাতিল হবে। যদি কেউ ভোটটা দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলে অমুক রাজনৈতিক দলের পক্ষে জোয়ার উঠেছে, তার ন্যাশনাল আইডিতে আমরা ব্লক করে দিব। শুধুমাত্র রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ক্যান্ডিডেট যারা থাকবেন তারা যদি খালি আমাদেরকে সহযোগিতা করেন, একটা সুন্দর নির্বাচন হবে না, এটা আমরা বিশ্বাস করি না। এবং বর্তমান নির্বাচন কমিশনের ভালো নির্বাচন করার কোনো বিকল্প নাই। এই 12 কোটি নারী এবং পুরুষ যদি অংশগ্রহণ করে, আমি মনে করি এটাই আমাদের জন্য ইনক্লুসিভ। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশন রেফারির ভূমিকা পালন করবে। রাজনৈতিক দল ও ভোটারদের সহযোগিতা চান তিনি। আমরা কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে যে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন আমরা দিতে চাই, উপহার দিতে চাই। একই দিনে গণভোটের বিষয়ে আপাতত কোনো মতামত দেবেন না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। আমাদের প্রস্তাবটা কি ইত্যাদি বিস্তারিত না জেনে কিছু কোনো মন্তব্য করা ঠিক না। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, গণতন্ত্রের জন্য যুদ্ধ শেষ হয়ে যায়নি। পল্টনে মুক্তিযোদ্ধা দলের অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের কারণে দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। দেশ পুনরুদ্ধারে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা হচ্ছে, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, বিভাজন সৃষ্টি করা হয়েছে। বলেন, মুক্তিযুদ্ধ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, এর আসল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস মুছে ফেলা যাবে না বলেও মন্তব্য তার। মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতির দায়িত্ব নেওয়ার সম্মানের কথাও বলেন ইশরাক হোসেন। যে যুদ্ধ শেষ হয়ে যায় নাই, যুদ্ধ আমার মনে হয় যে আরও
অনেক বছর কেন আরও অনেক দশকেও শেষ হবে না। এই যুদ্ধটা চলমান থাকবে, এই যুদ্ধটা আমাদেরকে করে যেতে হবে। এক তো হলো আমাদের গণতান্ত্রিক ধারায় ফিরে আসা এবং একটা নির্বাচনের মাধ্যমে আমাদের দলকে রাষ্ট্র ক্ষমতায় বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে যাওয়া, যাতে করে আমরা এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে আবার পুনর্গঠন করতে পারি। আরেকটা যুদ্ধ হচ্ছে এই মুক্তিযুদ্ধকে খাটো করার যে চেষ্টা, এটা তো এখন বোঝাই যাচ্ছে 53-54 বছর পরেও ওই শক্তিটা তারা নিঃশেষ হয়ে যায় নাই। এদিকে জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাতে ড্রামের ভেতর থেকে খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় 6টার দিকে একটি নীল রঙের ড্রাম দেখতে পায় পুলিশ। পরে সন্দেহ হলে ড্রাম খুলে ভেতরে একজন পুরুষের মাথা সহ কয়েক টুকরো মরদেহ দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একটি ভ্যান গাড়িতে করে ড্রামটি রেখে যাওয়া হয়। পরে সন্দেহ হলে সন্ধ্যায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতে ড্রাম খুলে টুকরো টুকরো করা একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটি দুটি ড্রামে পাওয়া গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এদিকে এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। লাশটির নাম, পরিচয় শনাক্তের কাজ চলছে। প্রতি বছরের মতো এবারও বহুল প্রত্যাশিত আন্তর্জাতিক কিরাত সম্মেলন 2025 আয়োজন করছে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ। আগামী 20 নভেম্বর বৃহস্পতিবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে এই সম্মেলন শুরু হবে। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির মহাসচিব শাইখ সাদ সাইফুল্লাহ মাদানী জানান, তরুণদের জনপ্রিয় কারি ইরানের বর্তমান আন্তর্জাতিক কোরআনিক দূত শাইখ কারি হামেদ শাকের নেজাদ, জনপ্রিয় শিশু কারি মোহাম্মদ রেজা পুরসাফার, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর কারি উসামা আল হাওয়ারি সহ বিশিষ্ট ইসলামীবিদরা অংশ নেবেন। ইরান, মিশর, সৌদি আরব, পাকিস্তান, ইংল্যান্ড, ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান কারিগণ উপস্থিত থাকবেন এবার সম্মেলনে। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসাইন। 3 ঘণ্টার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট, জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রজ্ঞাপন জারি। নির্বাচিত সংসদেই অমীমাংসিত বিষয়গুলো সমাধানে আশাবাদী মির্জা ফখরুল। একই দিনে গণভোট ও নির্বাচনে পূরণ হয়নি জন আকাঙ্ক্ষা, বলেছেন গোলাম পারওয়ার। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায় সোমবার। গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, দেশের বিভিন্ন স্থানে লকডাউন বিরোধী বিক্ষোভ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু। সুষ্ঠু নির্বাচনের জন্য দলগুলোর সহযোগিতা কামনা সিইসির। কালো টাকা ও পেশি শক্তি ঠেকানোর আহ্বান বিভিন্ন দলের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।